স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। কাতারের রাজধানী দোহায় যাত্রা বিরতি শেষে এখন ঢাকার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর পরিবারের সদস্যদের আবেগঘন বিদায়ের মধ্য দিয়ে দেশের পথে রওনা হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে রয়েছেন 2 পুত্রবধূ। বাসা থেকে নিজে ড্রাইভ করে মাকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছে দেন বড় ছেলে তারেক রহমান। সেখানে তাদের বিদায় জানান যুক্তরাজ্যে অবস্থান করা কয়েক হাজার নেতাকর্মী। লন্ডনে চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন তিনি। বিদায়ের আগে বড় ছেলে তারেক রহমান বেগম জিয়াকে নিজে ড্রাইভ করে বিমানবন্দরে নিয়ে আসেন। উপস্থিত ছিলেন নাতনি জাইমা রহমানও। নেত্রীকে বিদায় জানাতে এবং এক মুহূর্তের জন্য দেখতে ভিড় করেন লন্ডনে অবস্থানরত কয়েক হাজার নেতাকর্মী। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া বাংলাদেশে যুক্তরাজ্য চিকিৎসা শেষে ব্যাক করতেছেন। এই জন্য আমরা যুক্তরাজ্য বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের প্রবাসীবৃন্দ আজকে আমরা এখানে সমবেত হয়েছি। মঙ্গলবার সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বেগম জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটির। সফরে বেগম জিয়ার সঙ্গী হিসেবে রয়েছেন 2 পুত্রবধূ। 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান আর আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান বেগম জিয়ার সঙ্গে লন্ডনে গিয়েছিলেন। মা বেগম খালেদা জিয়ার সাথে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ 17 বছর পরে উনি মা বেগম খালেদা জিয়ার সাথে দেশে যাচ্ছেন। ঢাকায় এসে গুলশানের বাসভবন ফিরোজায় উঠবেন বেগম জিয়া। এরই মধ্যে প্রস্তুত গুলশানের 80 নম্বর সড়কের বাড়িটি। চারপাশে অবস্থান নিয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দলের নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে নেতাকর্মীদের রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল সহ পেশাজীবী সংগঠন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কোথায় কিভাবে অভ্যর্থনা জানাবে তা নির্ধারণ করে দেয়া হয়েছে। দলটির নেতাদের আশা, নেত্রীর ফেরা দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা রাখবে। শোভন শাহমিন্দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়ার বাসভবন গুলশানে অর্থাৎ ফিরোজা পর্যন্ত নেতাকর্মীরা রয়েছেন পথে পথে। আমাদের সহকর্মীরাও রয়েছেন সেই খবর জানানোর জন্য এবং সহকর্মীদের সঙ্গে আমরা যুক্ত হতে চাই। শুরুতেই দাউদ খান আমাদের সঙ্গে যুক্ত হবেন, তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন। দাউদ খান, আপনি একটু জানাবেন যে এখন কি অবস্থা দেখছেন? আরও বিস্তারিত তো জানবই আপনাদের সবার কাছ থেকে, জানতে চাই আপনার কাছে এই মুহূর্তের অবস্থা। রিদওয়ান, দীর্ঘ 4 মাস পর লন্ডনে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি নিজ মাতৃভূমিতে ফিরছেন এবং সে লক্ষ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। আমরা আছি আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের সামনের ঠিক 8 নম্বর গেটে। যতটুকু জানা গেছে ঠিক এই গেটটি দিয়ে তিনি আসবেন এবং সে লক্ষ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে। আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ সদস্যরা কিন্তু ইতিমধ্যে এখানে মোতায়েন হয়েছে। অর্থাৎ নিরাপত্তার স্বার্থে যতটা করা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেটি করছেন। পুলিশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, র্যাব সদস্যরা এখানে রয়েছেন এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। এবং ইতিমধ্যেই সকাল থেকে আমরা দেখতে পেয়েছি তার এই আগমন উপলক্ষে কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে আসতে শুরু করেছেন। যদিও বা আপনি জানেন যে স্বাভাবিকভাবেই আজকে এসএসসি পরীক্ষা রয়েছে, সুতরাং বিএনপির পক্ষ থেকে একটি নির্দেশনা রয়েছে, অর্থাৎ কেউ যেন রাস্তার উপরে না দাঁড়ায় সেই বিষয়টি কিন্তু দলীয় নেতাকর্মীদেরকে বারবারই বলা হয়েছে এবং তারা যেন ফুটপাতে অবস্থান করে এবং একই সাথে জাতীয় পতাকা এবং দলীয় যে পতাকা সেটি নিয়েই কিন্তু আসলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তারা স্বাগত জানাবেন। যেহেতু দীর্ঘদিন পরে আসলে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরছেন। গতকালে আমরা দেখতে পেয়েছি ঠিক হিথ্রো যে বিমানবন্দরটি রয়েছে সেখানে কাতার রাজপরিবারের দেয়া যে বিশেষ বিমানটি রয়েছে অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্স যোগেই তিনি এখানে আসছেন। ইতিমধ্যেই কাতারে তিনি একটি যাত্রা বিরতি করেছেন। যতটুকু জানা যাচ্ছে ঠিক 10টা থেকে 10:30টার মধ্যে আসলে শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দরটি রয়েছে সেখানে এসে এই কাতারের যে বিশেষ ফ্লাইটটি রয়েছে অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি এসে
অবতরণ করবে। এর আগে কিন্তু দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক পরিমাণে আমরা উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি, কারণ দীর্ঘদিন পরে তাদের নেত্রী দেশে ফিরছেন এবং বিএনপি চেয়ারপারসন দেশে ফিরছেন। সেই উপলক্ষে কিন্তু তারা অনেকটা উচ্ছ্বাসিত হয়ে রয়েছেন। সকাল থেকে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আজকে আবার তিনি দেশে ফিরছেন এবং একই সাথে তার 2 পুত্রবধূ রয়েছেন এবং এটি বাংলাদেশের রাজনীতির একটি মাইল ফলক হিসেবে ধরছেন যারা নেতাকর্মীরা রয়েছেন, তারা বারবারই বলছেন। কারণ অনেকটা সময়, অর্থাৎ যেহেতু 4 মাস তিনি লন্ডনে ছিলেন এবং লন্ডনের তিনি চিকিৎসা নিয়েছেন, সুতরাং সে সময়ে কিন্তু অনেক কানাঘোষা হয়েছে, অর্থাৎ -2 ফর্মুলা এরকম অনেক কথা হয়েছে। সুতরাং সেই জায়গাটিতে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই আগমনে তারা অনেকটা উচ্ছ্বাসিত হয়ে রয়েছেন। আরেকটি বিষয় যদি বলি, যেহেতু তিনি চিকিৎসার উদ্দেশ্য গিয়েছিলেন, আসলে শুধু যে চিকিৎসা সেটি কিন্তু নয়, তিনি তার দীর্ঘদিনের পরে তার পরিবারের সাথে তার একটি মিলন মেলা হয়েছিল। অর্থাৎ আমরা গতকালও দেখতে পেয়েছিলাম হিথ্রো যে বিমানবন্দরটি রয়েছে সেখানে কিন্তু এক ধরনের অশ্রুসিক্ত নয়নে তাকে কিন্তু বিদায় দিয়েছেন তার বড় ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি নিজে আসলে গাড়ি ড্রাইভ করে ঠিক বাংলাদেশ সময় 2:10 মিনিটের দিকে হিথ্রো বিমানবন্দরে তাকে পৌঁছে দেন। এবং রাতে যখন আসলে তিনি বিমানবন্দর থেকে, অর্থাৎ হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন। এবং যেহেতু তার সাথে এবারই প্রথম তার 2 পুত্রবধূ আসছেন এবং একই সাথে জুবাইদা রহমান অর্থাৎ তারেক রহমানের যিনি সহধর্মিনী রয়েছেন তিনিও কিন্তু 17 বছর পর এই বাংলাদেশে আসছেন। সুতরাং ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীরা এই বিষয়টি নিয়ে অনেকটা উচ্ছ্বাসিত হয়ে রয়েছেন। আমরা আসলে সবকিছু মিলিয়ে যদি বলি যে সব ধরনের প্রস্তুতি 8 নম্বর যে গেটটি রয়েছে বিমানবন্দরে সেখানে প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছে, কোনো ধরনের বিপত্তি না হয় সেই বিষয়টি কিন্তু এখানে দেখভাল করা হচ্ছে। আরেকটি বিষয়, তার এই আগমনকে উপলক্ষে কিন্তু আমরা দেখতে পেয়েছি পুরো রাস্তায়, অর্থাৎ বিমানবন্দর থেকে গুলশান 2 নম্বরে ফিরোজা অর্থাৎ 80 নম্বরে যে বাসাটি রয়েছেন তিনি যেখানে উঠবেন সেই বাসাটিকেও ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। গতকাল থেকে আমরা দেখতে পেয়েছিলাম, অর্থাৎ 1 সপ্তাহের বেশি সময় ধরে আমরা দেখতে পেয়েছি তার যে ফিরোজার বাসভবনটি রয়েছে সেই ফিরোজার বাসভবনটি গোছানোর কাজ শুরু হয়েছিল। গতকালই সেখান থেকে আমরা দেখতে পেয়েছি ফুলের টবে সজ্জিত করা হয়েছে, তিনি যে গাড়িটি ব্যবহার করেন সেই গাড়িটিকে রং করা হয়েছে এবং পুরো পরিবার অর্থাৎ বাংলাদেশে তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে কিংবা দলের সমর্থকেরা রয়েছেন তারা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তাদের নেত্রী বাংলাদেশে আসবেন। যতটুকু জানা যাচ্ছে ঠিক 10টা থেকে 10:30টার মধ্যেই তিনি এখানে এসে পৌঁছবেন। তবে ভিআইপি একটি গেট রয়েছে এবং 8 নম্বর গেট রয়েছে, কোন গেটটি দিয়ে তিনি আসলে বের হবেন সে বিষয়টি এখনো সুস্পষ্ট করে বলা যাচ্ছে না। আমরা 8 নম্বর গেটে আছি এবং আমাদের আরেক সহকর্মী আনোয়ার হোসেন তিনি আরেক প্রান্তে রয়েছেন, তার কাছ থেকে আমরা জানবো যে তিনি আসলে এখন পর্যন্ত কি দেখলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাংলাদেশ আগমন উপলক্ষে। দাউদ খান, আপনি আনোয়ার হোসেনের কথা বলছিলেন, নিশ্চয়ই আমরা আনোয়ার হোসেনের কাছেও জানতে চাই। আনোয়ার হোসেন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, আপনার কাছে জানতে চাই, দাউদ খান আসলে বিস্তারিত বলেছেন, আপনার কাছে এই মুহূর্তে আপনি আশেপাশে যা দেখছেন, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, সব মিলিয়ে আসলে জানতে চাই আপনার কাছে, আপনি একটু বলবেন বিস্তারিত। রেদওয়ান, বিষয়টি হচ্ছে যে সর্বশেষ তথ্য যেটি আছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই যে দেশে ফেরার যদি যাত্রাপথের সর্বশেষ আপডেটটি আপনাকে বলতে চাই যে সেটি বাংলাদেশ সময় 6টা ভোর 5 মিনিটেই কিন্তু, অর্থাৎ যে যাত্রা বিরতি ছিল কাতারের দোহাতে, সেই দোহা থেকে কিন্তু এই এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। তো সেই জায়গা থেকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমার সহকর্মী দাউদ খান বিস্তারিতই কিছুক্ষণ আগে দেখিয়েছেন। তো সেই জায়গা থেকে আপনাকে আরও একটু বলতে চাই যে এই যে ভিআইপি গেট অর্থাৎ এই যে বিমানবন্দরের যে 8 নম্বর গেটটি আছে, তো সেখানে কিন্তু আপনি একেবারেই নিচ্ছিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এরই মধ্যে আমাদের কাছে যে তথ্যটি আছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যে বিএনপির যে কেন্দ্রীয় স্থায়ী কমিটির যে নেতৃবৃন্দ আছেন তারা এরই মধ্যে এই বিমানবন্দরের কাছাকাছি তারা এসে গেছেন, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। আর একটা বিষয় সেটি হচ্ছে যে এই যে বিএনপি নেত্রীর যে এই যে আশা ফের সেটিকে কেন্দ্র করে সাংগঠনিকভাবে কিন্তু বিশাল যে উদ্যোগ নেওয়া হয়েছে, যে প্রস্তুতির বিষয় রয়েছে সেটি নিশ্চয়ই আপনি এর মধ্যে জেনে থাকবেন। তো সেই জায়গা থেকে আমরাও যখন আসলে এই বিমানবন্দরের দিকে আসছিলাম তখনও কিন্তু আমরা রাস্তায় দেখেছি যে নেতাকর্মীরা দাঁড়ানোর যে বিষয়টি সেটি ধীরে ধীরে তারা আসতে শুরু করেছে রাস্তার দিকে। আর একটি বিষয়, যে একটি সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য দলের পক্ষ থেকে এই যে বিএনপির সহযোগী যে অঙ্গ সংগঠনগুলো আছে, বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি থেকে শুরু করে
যে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, পেশাজীবী সংগঠন, উলামা দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, অর্থাৎ সব মিলিয়ে যে সহযোগী সংগঠনগুলো আছে তাদেরও একটি দিক নির্দেশনা দলের পক্ষ থেকে দেয়া হয়েছে। তো সর্বোপরি এমনটাও বলা হয়েছে যে যেহেতু আজকে একটি এসএসসির একটি পরীক্ষা আছে, অর্থাৎ পরীক্ষার্থীদের যে যাতে কোনো ভোগান্তিতে না পড়তে হয়, যাতে রাস্তায় এমন কোনো পরিবেশ তৈরি না হয় যাতে সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হয়, সেই জিনিসগুলো এড়ানোর জন্য কিন্তু বারবারই দলের পক্ষ থেকে, বিশেষ করে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু একদম স্পষ্টভাবে বার্তা দিয়েছে যাতে কোনোভাবে নেতাকর্মীরা এমন কোনো পরিস্থিতি তৈরি না করে এই জনদুর্ভোগ থেকে শুরু করে বিশেষ করে আজকে যে পরীক্ষাটি আছে এসএসসি, সেই পরীক্ষার্থীদের যাতে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয় এমনটা কিন্তু বারবারই বলা হয়েছে। একই সঙ্গে দলের পক্ষ থেকে এমনটাও বলা হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরও একটি অনুরোধ জানানো হয়েছে যে এই বিএনপি নেত্রীর এই যে আশা, সেই আশাকে কেন্দ্র করে অন্ততপক্ষে জনদুর্ভোগের মধ্যে যাতে কাউকে না পড়তে হয়। এখন সব মিলিয়ে বলতে গেলে এখন মাত্রই কয়েকটি ঘন্টার অপেক্ষার প্রহর গুনছে। এক কথায় বিএনপি থেকে শুরু করে যারা নেতাকর্মী আছেন তারা সবাই আসলে অপেক্ষার প্রহর গুনছেন। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরাও আসলে অপেক্ষায় আছি। তিনি 10টা থেকে 10:30টার মধ্যে বাংলাদেশ সময় তিনি এখানে পৌঁছাবেন এমন একটি তথ্য কিন্তু আমাদের কাছে আছে। রেদওয়ান। জি নিশ্চয়ই আনোয়ার হোসেন, আমি কিছু তথ্য জানিয়ে দিতে চাই। খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে যে লোক সমাগম হবে তাতে সাধারণ নাগরিকদের চলাচল যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্য সোমবার কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে রয়েছে মঙ্গলবার সকাল থেকে অর্থাৎ আজ সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করতে। আর আপনি যেটি বলছিলেন এসএসসি পরীক্ষার্থীদের কথা, অর্থাৎ হজযাত্রী, বিদেশগামী ব্যক্তি ও এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য অনুরোধ করেছে ডিএমপি। আমাদের সহকর্মীদের কাছে ফিরতে চাই। বনানী এলাকায় আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, আপনি সেই এলাকায় কেমন দেখছেন নেতাকর্মীদের উপস্থিতি, সার্বিকভাবে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। রেদওয়ান, যদি আমি একটু বলতে চাই যে 2 থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করতে বাকি আছে, যেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি অবতরণ করবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেটা কিন্তু আমরা পূর্ব ঘোষিত অনুযায়ী কিন্তু আমরা সেটা জেনে আসছি। তো সেক্ষেত্রেই সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই কিন্তু আজকে দেশের নেত্রী খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে কিন্তু বলা যায় যে এয়ারপোর্ট থেকে বিমানবন্দর থেকে কাকুলি বনানী পর্যন্ত নেতাকর্মীদের বলা যায় যে কিছুটা হলেও ভিড় বেড়েছে। যেহেতু 2 থেকে আড়াই ঘন্টা সময় আছে, সেক্ষেত্রে আসলে অনেকেই আসছেন, দূর দূরান্ত থেকে আসছেন। শুধুমাত্র যে ঢাকা রাজধানী সহ যে রাজধানীতে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তাকে অভ্যর্থনা জানাতে ইতিমধ্যেই জড়ো হয়েছেন। বিশেষ করে এই রাস্তা যাতে করে মানুষের ভোগান্তি না হয় সেই বিষয়টা লক্ষ্য রেখে কিন্তু তারা ফুটপাতে, রাস্তার যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতে তারা অপেক্ষা করছেন প্রিয় নেত্রীকে দেখার জন্য। যেহেতু 4 মাস পরে তিনি উন্নত চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন, আসলে নেতাকর্মীদের প্রত্যাশাও কিন্তু অনেক থাকবে যেহেতু তিনি ফিরছেন। আমি একটু জানতে চাই, এখানে অনেক নেতাকর্মী রয়েছে, যুবদল থেকে শুরু করে যে বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা প্রত্যেকেই যাদের অবস্থান থেকে বিভিন্ন দলটির পতাকা নিয়েও কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। তো সেই বিষয়টা একটু জানতে চাই, শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে আজকে দেশে ফিরছেন দেশনেত্রী বা আপুসীন নেত্রী, আসলে আপুসীন নেত্রী কেন বলা হয় খালেদা জিয়াকে? এটা অনেক বড় ব্যাখ্যা, এক কথায় উত্তর দেওয়া কঠিন। কারণ উনি সব সময় আপোষ করার চেষ্টা করেন নাই অন্যায়ের সাথে। যেটা বিগত 17 বছর উনাকে যেভাবে নির্যাতন করা হয়েছে ওনার সন্তানদের, এবং আপনারা জানেন যে কোকো ভাই এই নির্যাতনের কারণে সে মারা গেছে, এবং আমাদের তারেক রহমান সে দেশ ছাড়তে বাধ্য হয়েছে শুধু বেঁচে থাকার জন্য। এখন উনি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছেন। আর উনি অসুস্থ অবস্থায় যে নির্যাতন হয়েছেন, জেল কেটেছেন এবং অন্যায়ভাবে বারবার তাকে হয়েছে। কারোর কাছে তিনি আপোষ করেননি, এত নির্যাতন হওয়ার পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি, বিষয়টা এমন। উনি কখনো কারো কাছে মাথা নত করেন নাই। জি জি, আমি একটু জানতে চাই যে দেশনেত্রী আবার আসছেন, দেশে ফিরছেন 4 মাস পর, কি ভাবছেন আসলে রাজনীতি প্রেক্ষাপটটা কি পরিবর্তন হতে পারে কি? ডিবিসি কে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আপনারা জানেন এই দেশে গত 16-17 বছরে ম্যাডাম তো আপোষই করেন নাই, বিএনপির একজন নেতাকর্মীও দল ছেড়ে অন্যদিকে যায় নাই। এই দেশে হাত করা পরে মায়ের জানাজা পড়তে হয়েছে, এই দেশে ডান্ডা পরে বাবার জানাজা পড়তে হয়েছে। তারপরেও আজকে ছাত্র এবং কৃষক, শ্রমিক জনতা সবার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে
এদেশে একটি গণতন্ত্র বিজয় হতে যাচ্ছে। অভ্যর্থনা, আজকে অভ্যর্থনাটা আসলে কেন, মানে প্রিয়নেত্রীকে দেখার জন্য কিনা, বা রাজনীতির প্রেক্ষাপটটা যে তিনি আসছেন এই সেই রাজনীতির প্রেক্ষাপটটা কি কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। আপনি জানেন যে ম্যাডামকে অনেকভাবে তারা চেষ্টা করেছে আপোষে নেওয়ার জন্য, কিন্তু এদেশের 18 কোটি মানুষের কথা চিন্তা করে ম্যাডাম শেখ হাসিনার কথা ভাবেননি। উনি যদি ভালো থাকতে চাইতেন, রাজনীতি যদি ছেড়ে দিতেন, তাহলে উনি বলছিল উনি ওনার গ্রামের বাড়িতে খুব ভালো থাকতে পারবেন, কোন মামলা মোকদ্দমা হবে না, তার ছেলের কিছু হবে না, আদার্স হবে না। দেখেন, একদিকে ছেলের লাশ, অন্যদিকে লন্ডনে আরেক ছেলে, দুইজনের, তারপরেও উনি আপোষ করেননি। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন হোক। জনগণ অসংখ্য ধন্যবাদ। রেতন, আমি আরেকটু যদি একটু দেখাতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। শুধুমাত্র তারাই নয়, এখানে দলীয় নেতা কর্মী যারা আছেন তারা পর্যায়ক্রমে তারা কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, যেহেতু একটু 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। সেই প্রেক্ষিতে বিশেষ বলা যায় যে আসলে অপেক্ষা করতে হবে 2 থেকে 2.5 ঘন্টা। সেটা নেতাকর্মীরা এই গরম উপেক্ষা করে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন প্রিয় নেত্রী দেখার জন্য। এছাড়াও তাকে অভ্যর্থনা, যেহেতু দলটির পতাকা প্রত্যেকের হাতে হাতে রয়েছে, সেই ফ্ল্যাগটি আসলে উড়ানোর জন্য তারা দীর্ঘ অপেক্ষায় বসে আছেন, হাত মিলে তাকে অভ্যর্থনা জানানোর জন্য। তো এই ছিল এখান থেকে সবশেষ দল। যে নিশ্চয়ই নেতাকর্মীদের অপেক্ষার প্রহর কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই শেষ হবে। আমাদের সহকর্মীরা আছেন, আমরা মোস্তফা মাহবুবের কাছে যেতে চাই, তবে তার আগে মোস্তফা মাহবুব আপনি আমাদের সঙ্গেই থাকেন। তার আগে একটু বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন অর্থাৎ ফিরোজার, সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ, সেখানে একটু আমরা সেখানকার পরিস্থিতি দেখে আসতে চাই, তারপর মোস্তফা মাহবুব আপনার কাছে আসবো। সাব্বির রোজ, আপনি ফিরোজার সামনে রয়েছেন নিশ্চয়ই, কিংবা আশেপাশে রয়েছেন, একটু জানতে চাই সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ রিদওয়ান। আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন গুলশানের 80 নম্বর রোডের 1 নম্বর বাসা ফিরোজায় সামনেই আছি। আমি যদি একটু ক্যামেরাবন্দি করে দেখাইতে চাই, তাহলে এই বাসভবনের একদম রাস্তার শুরু থেকে নিরাপত্তা বলয়ের চাদরে ঢাকা যে কথাটি রয়েছে, পুলিশ, সেনাবাহিনী সহ ও বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরাপত্তার যে বলয়টি দিয়ে বিএনপি চেয়ারপারসনকে বরণ করবেন, এবং বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার জন্য সর্বোপরি ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং তার ঠিক পাশেই আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসনের আগমন উপলক্ষে দলের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে, এবং বিভিন্ন জেলা, উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চল থেকেও মানুষজন আসছেন, আমরা লক্ষ্য করেছি বেগম জিয়াকে একবার দেখার জন্য। তো সেই জায়গাগুলো থেকেই চিন্তা করে খুবই সুশৃঙ্খলভাবে রাস্তাতে নিরাপত্তার বলয়ে ঢেকে রাখা হয়েছে। এবং আপনি জানেন যে বেগম জিয়া বিমানবন্দর থেকে সরাসরি তার গুলশানের এই যে বাসভবন রয়েছে সে ফিরোজাতে আসবেন। আপনি জানেন তার স্বাস্থ্যগত একটু ঝুঁকিও রয়েছে, তিনি লিভার সিরোসিস, আর্থাইটিস সহ যে গুরুত্বপূর্ণ বা জটিল রোগগুলোতে ভুগছিলেন, সেই বিষয়গুলো থেকে পুরোপুরি মুক্তি হয় নাই এখন পর্যন্ত। তো তিনি যে চিকিৎসার, লন্ডন ক্লিনিকে যে চিকিৎসার বিষয়টি আমরা জানতে পেরেছি, সেটি হচ্ছে যে তার যে চিকিৎসা একটু আগে হলে, সেই চিকিৎসাটি যদি পূর্ববর্তী সময়ে বা সঠিক সময়ে করা যেত, তাহলে সেই বিষয়টি বা তার খুবই শারীরিক উন্নতির যে বিষয়টি ছিল, সেটি খুব আরও আগে দলীয় নেতাকর্মীর দাবি যে আরও আগে কেন তাকে চিকিৎসার জন্য বা উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়নি। আপনি জানেন যে তিনি একটি মামলায় 2018 সালে তাকে কারাগারে নিতে হয়, এবং কারাগারের মধ্যেই তার যে চিকিৎসার অবহেলা বা চিকিৎসা না পাওয়ার কারণেই তার শারীরিক অবস্থার অবনতি হয়, এমনটি মনে করছেন দলীয় নেতাকর্মীরা। এবং এখানে আমরা আসার পরে যেটি দেখতে পেরেছি, সারা দেশ থেকে নেতাকর্মীরা আসছেন, কিন্তু ফিরোজার সামনের যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি পুরোটা ব্লক করে দেওয়া হয়েছে, যাতে করে দলীয় নেতাকর্মীরা ভিড় না করতে পারেন। বিএনপি চেয়ারপারসন যেন সুশৃঙ্খলভাবে বা শৃঙ্খলা নিয়ে তার বাসভবনে আসতে পারেন। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে গুলশানের বিভিন্ন রাস্তায় অবস্থান করতে দেখা গেছে, এবং ফিরোজার সামনে মূলত আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরাই রয়েছেন যারা শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন। তো এখন পর্যন্তও এই সুশৃঙ্খল পরিবেশ বজায় আছে। রেদওয়ান, তো পরবর্তীতে আমি আপনাকে
পরবর্তী পরিস্থিতি জানাতে পারবো। জি নিশ্চয়ই সাব্বির, আসলে আপনারা আছেন বিমানবন্দর থেকে একদম খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত। আমরা নানা তথ্য আসলে আপনাদের কাছ থেকেই জেনে নিতে চাই, একটু দু একটি তথ্যও জানাতে চাই। চলতি বছরের 7ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যান বেগম খালেদা জিয়া লন্ডনে। 17 দিন লন্ডনে চিকিৎসা শেষে তিনি চিকিৎসা নেন। 79 বছর বয়সী এই নেত্রী। চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মী মোস্তফা মাহবুব, তিনি আছেন বনানী থেকে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। বনানীতে ছিলেন, এই মুহূর্তে তিনি আছেন গুলশান 2-এ। মোস্তফা মাহবুব, গুলশান 2-এর পরিস্থিতি কি দেখছেন? সেখানে নেতাকর্মীদের উপস্থিতি দেখছেন কিনা? থাকলেও জানতে চাই নেতাকর্মীদের কথা, আপনার পর্যবেক্ষণও জানতে চাই। রেদওয়ান, প্রথমেই যে বিষয়টি জানাতে চাই, বিএনপির চেয়ারপারসনের এই দেশে ফেরা উপলক্ষে নিশ্চিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু এখানেও কোনো কমতি নেই। আমরা দেখছি সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এলাকাটিতে আছেন এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তারা সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। একই সঙ্গে জানাতে চাই, দেশের নানা প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর জন্য এসেছেন। বিশেষ করে এই মুহূর্তে আমি যে স্পটটিতে আছি, অর্থাৎ গুলশান 2, বনানী হয়ে গুলশান 2 হয়ে এই বেগম খালেদা জিয়া কিন্তু তার যে বাসভবন ফিরোজায় যাবেন। এই স্পটটিতে মূলত দুইটি দল, আপনি জানেন, দলীয় সভানেত্রীকে স্বাগত জানানোর জন্য কেন্দ্রীয়ভাবে আসলে বিমানবন্দর থেকে তার বাসভবন পর্যন্ত বিএনপি এবং তার অঙ্গ সংগঠন যেগুলো আছে তার নেতাকর্মীদেরকে কিন্তু সমন্বিতভাবে আসলে বিভিন্ন স্পটে কে কোথায় দাঁড়াবে সেটি ভাগ করে দেওয়া হয়েছে। এই স্পটটিতে মূলত জাতীয়তাবাদী মহিলা দল এবং প্রজন্ম 71 এই দুটি সংগঠনের নেতাকর্মীরাই এখানে আছেন। আমার সঙ্গে একজন নেতা আছেন, উনি প্রজন্ম 71-এর। আমি ওনার কাছে আগে একটু জানতে চাই, আপনারা কখন এখানে আসলেন এবং কারা কারা এখানে এসেছেন, কি উদ্দেশ্যে এসেছেন? আমরা যদিও জানি, একটু আপনার কাছে শুনতে চাই। আমরা সকাল 7টায় এখানে এসেছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, আবশ্যক নেত্রী, উনি চিকিৎসা শেষে সুদূর লন্ডন থেকে তার পরিবারের কাছ থেকে ফিরে আসছেন। সেই আনন্দে আমরা তাকে স্বাগত জানানোর জন্য আসছি। আরেকটা বিশেষ কারণ এখানে আমরা ফিল করছি এবং আমরা অনেক খুশি হচ্ছি, আনন্দিত, সেটা হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান দীর্ঘ 17 বছর পর সে দেশে আসতেছে। সেই কারণে আমরা যারা নেতাকর্মীরা আছি আমরা অনেক আনন্দিত, আমরা খুশি এবং তাকে শ্রদ্ধার সাথে বরণ করে নিতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, একটু জানতে চাই আপনার কাছে, আপনি কোথা থেকে এসেছেন, কখন এসেছেন, কেন এসেছেন? যদিও আমরা জানি নেত্রীকে স্বাগত জানানোর জন্য, কিন্তু আপনার মুখ থেকে একটু জানতে চাই। আমি এসেছি বরিশাল পটুয়াখালী বাউফল থেকে। আমি আমার ভালোবাসা বিএনপি, সেই 3 সাল থেকে রাজনীতি করি, ছোটোবেলা থেকেই আমার ভালোবাসার রাজনীতি হল বিএনপি। এবং আমার আর এক নেত্রী আছে বাউফলের, তার নাম হলো নাজমুন্নাহার নাজু। তার নির্দেশনায়, তার কাছে শুনছি যে নেত্রী আজকে আসবে, তার নির্দেশনায় আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি। কালকেই রওনা দিছি নেত্রীকে স্বাগত জানানোর জন্য। অনেক ধন্যবাদ। রেদওয়ান, যেমনটা শুনছিলেন, আসলে নেতাকর্মীরা কিন্তু দেশের নানা প্রান্ত থেকে এসেছেন তাদের যে প্রিয় নেত্রী, সেই নেত্রীকে স্বাগত জানাতে, তাকে এক ঝলক দেখতে। কারণ আপনি জানেন যে শারীরিক অসুস্থতা নিয়েই উনি দেশ ছেড়েছিলেন এবং জানুয়ারিতে যখন উনি দেশ ছাড়েন তখন ওনার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। এখন আসলে উন্নত চিকিৎসার পর উনি যখন দেশে ফিরছেন, তিনি কেমন আছেন তাকে এক ঝলক দেখতে চাওয়ার জন্যই কিন্তু 10:30টার দিকে তার বিমানবহর নামার কথা। এই রাস্তাটি দিয়ে হয়তো 11:15 বা 11টার দিকে হয়তো তিনি যাবেন, কিন্তু তাকে যেন এক ঝলক দেখা যায়, এক ঝলক যেন দেখতে পান, সেই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু 3 থেকে 4 ঘন্টা আগে কেউ এখানে 6:30, 7টা এই সময় থেকেও কিন্তু অপেক্ষায় আছেন। তো এই ছিল এখন পর্যন্ত রাজধানীর গুলশান 2 এলাকা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রেদওয়ান। জি, নেতাকর্মীরা আবেগে আপ্লুত রয়েছেন। আর দুটি তথ্য জানাতে চাই। চিকিৎসকদের পরামর্শে গত 25শে জানুয়ারি অর্থাৎ লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় যান
বেগম জিয়া এরপর অর্ধযুগ পর সেখানে পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করেন। আমরা আরও নানা তথ্য জানাবো। বেগম খালেদা জিয়া যখন বিমানবন্দরে নামবেন সেখান থেকে ফিরোজায় আসা পর্যন্ত আমাদের সহকর্মীরা রয়েছেন, তাদের কাছ থেকে তথ্য দর্শক আপনাদের জানাবো। ঝুট কাপড়ের সুতায় তৈরি শীতের পোশাক ভাগ্য বদলে দিয়েছে উত্তরের অবহেলিত জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রায় 20,000 মানুষের। উপজেলার 5টি গ্রামের প্রায় ঘরে ঘরেই গড়ে উঠেছে হোসিয়ারি কারখানা, যেখানে তৈরি হয় শীতের টুপি, মোজাসহ নানা পণ্য। গ্রামীণ এসব উদ্যোক্তাদের দাবি, প্রায় 100 কোটি টাকার এ বাজারে সরকারি সহায়তা দিলে এসব পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও আয় করা সম্ভব। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নয়ারহাট, বনগ্রাম, রতনপুর, কুচাশহর সহ কয়েকটি গ্রামের বাড়িতে বাড়িতে হোসিয়ারি কারখানা। আধুনিক মেশিনে তৈরি হচ্ছে শীতের টুপি, হাত মোজা, চাদর সহ নানা পোশাক। মোজা তৈরি করি, মাফলার তৈরি করি, টুপি তৈরি করি, কার্ডিগান তৈরি করি। ছোট বাচ্চাদের টপস হচ্ছে, ফ্রক হচ্ছে, মোজা হচ্ছে, মাফলার হচ্ছে, কিন্তু কমপক্ষেও 1 শতাধিক পণ্য শীতের তৈরি হয় অত্র এলাকায়। এসব পণ্যের কাঁচামাল আসে মূলত পোশাক কারখানার ফেলে দেয়া ঝুটের তৈরি সুতা থেকে। বগুড়ার আদমদিঘিতে গড়ে ওঠা ঝুট প্রক্রিয়াকরণ শিল্পের ওপরে গড়ে উঠেছে গোবিন্দগঞ্জের হোসিয়ারি শিল্প। ঘরে বসে কাজ করার সুযোগ থাকায় এই শিল্পে নারীদেরও রয়েছে সমান অংশগ্রহণ। সুতো এসে তৈরি করি, স্টক করে আমার নতুন এখানে একটা মার্কেট আছে, এখানে দিয়ে এখান থেকে 64 ডিস্ট্রিক্টের লোকই আসে আমার কাছে কিনে নেয়। মেশিন আছে, সুতো পাতিও তুলি, মাল ফিনিশিং করার লাগে, সবই করা লাগে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব শীতের পোশাক চলে যায় দেশ জুড়ে। উদ্যোক্তাদের দাবি, সরকারি সহায়তা মিললে এসব পণ্য রপ্তানিও সম্ভব। আমরা পণ্যটা তৈরি করি, এটা মার্কেটটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ। এটা আমরা মার্কেটটা অন্য দেশে বা বার কন্ট্রাক্ট বা পণ্য রপ্তানির জন্য আমরা এই সুবিধাগুলো চাই। রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোক্তাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। আমরা দেখলাম যে খুব বেসিক প্রোডাক্টস, খুব বেশি হয়তো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন হয়নি। আমরা ওনাদেরকে এটার ব্যাপারেও হয়তো কিছু ট্রেনিং দিলে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন হবে, ওনাদের মার্কেট করতে আর অনেক ইজিয়ার হবে এবং ওনারা আলটিমেটলি লাভবান হবে। উদ্যোক্তাদের দাবি, এই শিল্প বিকাশের জন্য দরকার সরকারের কার্যকর উদ্যোগ এবং সদিচ্ছা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। চুয়াডাঙ্গার বিস্তীর্ণ ফসলের মাঠে চলছে বোরো ধান কাটার উৎসব। কালবৈশাখীর আগেই ধান ঘরে তোলার তোড়জোড় চাষিদের। তবে বাদ সেধেছে শ্রমিক সংকট। একসাথে একাধিক ফসল তোলা আর তীব্র গরম হওয়ায় সময় মতো পাওয়া যাচ্ছে না দিনমজুর। এজন্য বেড়েছে খরচও। চুয়াডাঙ্গায় পাকা ধানের সুঘ্রাণ ছড়িয়েছে মাঠের পর মাঠ। সবুজ শীষের মাথায় সোনালি দানা দোল খাচ্ছে বৈশাখের তপ্ত বাতাসে। মাঠের ফসল ঘরে তুলতে দল বেঁধে নেমেছেন কৃষক। ধান কাটা, বাঁধা ও মাড়াইয়ে ব্যস্ত সবাই। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে ভালো, তবে শেষ বেলায় এসে দুশ্চিন্তায় কৃষক। কালবৈশাখীর আগেই ফসল তুলতে হবে, কিন্তু মিলছে না শ্রমিক। সেই সাথে শ্রমিক খরচ বেড়েছে দ্বিগুণ। যেখানে একজন শ্রমিকের মজুরি ছিল সর্বোচ্চ 400 টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 600 থেকে 900 টাকায়। আগে হচ্ছে দাম ছিল মুন্সির হচ্ছে 300 থেকে 400, এখন মনে করে একটা হচ্ছে মৌসুমের জন্য দাম বেশি, জন্য 700 টাকা, 800 টাকা, 900 টাকা। তাছাড়া স্বাভাবিক আমাদের এখানে শ্রমিকের দাম 400, 350 এরকম ভাবে থাকে। তো এই ক্ষেত তোলার জন্য 700-800 টাকা করে মুনিশ, তাও আমাদের নিতে হচ্ছে। একই সাথে বোরো ধান, ভুট্টা আর আগাম সবজি চাষের সময় হওয়ায় চাহিদা বেড়েছে শ্রমিকের। এখন ভরা মরশুম চলছে, ধান কাটা, ভুট্টা ভাঙা, পাট নিড়ানো, 600 টাকা করে আমরা জন আসছে, সে ধান কাটা মারা করছে। এবছরে ধানের ফলন প্রচুর আছে, 25 থেকে 30 মণ পর্যন্ত ফলন আছে। স্থানীয় কৃষি বিভাগ জানায়, চুয়াডাঙ্গায় কৃষক ধান কাটার জন্য মেশিনের বদলে শ্রমিককে প্রাধান্য দেয়ায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। জমিতে ধান হচ্ছে, এই ধানটা তারা সাধারণত শ্রমিক দিয়ে কাটে। যান্ত্রিকীকরণ অবশ্যই আমাদের এই কৃষিতে দরকার এবং আমরা মনে করি যদি যান্ত্রিকীকরণ হয় তাহলে উৎপাদন খরচ আরও অনেকটা কমিয়ে আনা সম্ভব। চুয়াডাঙ্গায় এবছর 35,720 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আবাদ হয়েছে 35,236 হেক্টরে। ডিবিসি নিউজ ডেস্ক। নড়াইলে আকস্মিকভাবেই দেখা দিয়েছে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রাদুর্ভাব। এতে বেশি আক্রান্ত হচ্ছে নবজাতক থেকে শুরু করে 5 বছরের শিশুরা। এদিকে হাসপাতালে শিশু বিভাগের নানা সংকট ও সীমাবদ্ধতার কারণে চিকিৎসা সেবা পেতে পোহাতে
হচ্ছে ভোগান্তি। শয্যা ও জনবল সংকটের কথা স্বীকার করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। নড়াইল জেলা হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন চিকিৎসা নিতে আসছে অর্ধশতাধিক শিশু। শিশু ওয়ার্ডে 21 বেডের বিপরীতে গেল রবিবার পর্যন্ত মোট ভর্তি রোগী 116 জন। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। পর্যাপ্ত বেড না থাকায় একই বেডে 2 শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে। এছাড়া সেবা পেতে রয়েছে ভোগান্তির অভিযোগও। বাচ্চা এখনো পুরো কাজ হয়নি, তো এই জন্য বেড এখনো পাইনি। বেড পাইনি, ভিতরেও জায়গা ছিল না। তারপর অনেক কষ্টে রাত 8টার পরে যে আমরা এদিকে জায়গা পাইছি। কেয়ার করে না, বলে যে এত রোগী কিভাবে দেখবো, মাত্র 2 জন নার্স। বাইরে একটা বেড দিছে, তার উপরে ফ্যান নাই, একটা বালিশ চাইছি, বালিশ দিয়ে নাই, বলছে বালিশ টালিশ বাইরে থেকে নিয়ে আসতে। বাথরুমের অবস্থা খারাপ, বাথরুমে গেলে আরো অসুস্থ হয়ে যাচ্ছে রোগী। জনবল সংকটে রোগীর চাপ সামলাতে হিমশিম ডাক্তার নার্সরা। সিস্টারও তো পর্যাপ্ত পরিমাণ নেই, বেডও নেই, রুগীদের আমরা ঠিকমতো বেড দিতে পারি না। আমাদের সাধ্যমতো চেষ্টা করি ওদের পাশে থাকার, ওদের সেইভাবে সেবা দেওয়ার। রোগীর সংখ্যা এত বেশি, সেক্ষেত্রে সিস্টারদেরকেও একটু হিমশিম খেতে হচ্ছে। যে পরিমাণ ডাক্তার পদায়ন থাকার কথা তার প্রায় 3 ভাগের 1 ভাগ। এটা 250 শয্যায় উন্নীত হলে ব্যাপক যে রোগীর যে চাপটা তখন হয়তো সামাল দেওয়া সম্ভব হবে। হাসপাতালের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা সেবা প্রত্যাশীদের। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রণোদনার রাসায়নিক সার দোকানে বিক্রির অভিযোগ উঠেছে সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে সদর উপজেলার মহাডাঙ্গা এলাকার একটি দোকান ও আরেকটি বাড়ি থেকে 2.5 মেট্রিক টন সার জব্দ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তদন্তে দোষী প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শাহজাহানপুর ইউনিয়নে কৃষকের জন্য দেয়া সারের 2.5 মেট্রিক টন বাজারে বিক্রি করে দেন উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবউদ্দিন। ওই সার কিনে নেন মহাডাঙ্গার এক ব্যবসায়ী। বিষয়টি জানাজানি হলে মহাডাঙ্গা বাজারের সাইফুল ট্রেডার্স ও একটি বাড়ি থেকে প্রায় 2.5 মেট্রিক টন সার জব্দ করা হয়। অভিযুক্ত কর্মকর্তার পাল্টা অভিযোগ, তাকে দিয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা জোর করে এ সার বিক্রি করিয়েছেন। এটা তো আমি কিছু জানি না বলতে আপনার এখান থেকে যেটা মাল নিয়ে গেছে, মালে এখনো 120 জন কৃষক আমার মাল পাবে। এটা সার তো আমি বিক্রি করি নাই, এগুলো কৃষি অফিসার সারি জড়িত, কৃষি অফিসার সারি জড়িত, এগুলো না আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। তবে সদর উপজেলা কর্মকর্তা অভিযোগ অস্বীকার করেছেন। এটা যদি আমার যোগ সাজস থাকে তাহলে তদন্ত কমিটি তদন্ত করবে, আমি দোষী সাব্যস্ত হলে আমাকে যে শাস্তি দেবে সেই শাস্তি আমি মাথা পেতে নেব। তদন্তে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে অপরাধ করেছে সে কখনো পার পাবে না। আমরা তদন্ত করে তার সুষ্ঠু আমরা ব্যবস্থা নেব এবং যে প্রকৃত দোষী তাকে আমরা বের করে আমরা শাস্তির আওতায় নিয়ে আসব। 2024-25 অর্থ বছরের খরিফ 1 মৌসুমের প্রণোদনার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার 6500 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রম চলছে। তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে 5 কেজি করে ধান বীজ, 10 কেজি MOP ও 10 কেজি DAP সার দেয়া হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।